নমস্কার, ফিরে আসছি আধুনিক জ্যোতিষের ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু, আপনাদের সাথে আরও একবার। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন নিচে দেওয়া ফোন নাম্বার 9804883324। আমার মেল অ্যাড্রেস shantanusastri@gmail.com, অথবা যোগাযোগ করার সমস্ত মাধ্যমগুলি পাবেন আমার ওয়েবসাইট www.astroriva.com এর মাধ্যমে। আমাদের আলোচ্য বিষয় ছিল বিবাহিত জীবন এবং বিবাহিত জীবনে বিভিন্ন গ্রহদের ভূমিকা। এর ঠিক আগের দুটি ক্লাসে আমরা দেখেছি বিবাহিত জীবনে কোন কোন ভাবের অধিপতি, কোন কোন গ্রহ, এরা কীরকম প্রভাব বিস্তার করে, এবং তার পরের ক্লাসে আমরা যেটা দেখেছি যে ভৌমদোষ কিভাবে সৃষ্টি হয় এবং মঙ্গল কিভাবে জাতকের বা জাতিকার বিবাহিত জীবনকে প্রভাবিত করে। আজকে আমরা যেটি আলোচনা করব এই ক্লাসে সেটি হলো বিবাহিত জীবনের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই চারটি স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ ধীর গতির গ্রহের যে ভূমিকা সেটি আমরা আলোচনা করব। তার আগে একটু বলে নিই, জ্যোতিষ শিক্ষার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নিচে দেওয়া নাম্বারগুলিতে। জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ ভাস্কর, জ্যোতিষ রত্ন, জ্যোতিষ প্রভাকর এই সমস্ত ক্লাসগুলিতে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে ভর্তি চলছে। আপনারা যদি কেউ ট্রু ভেদিক অ্যাস্ট্রোলজি অর্থাৎ বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, ফলিত জ্যোতিষ সম্পর্কে, সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে এই নিচে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন। এবার আমরা চলে আসি বিবাহিত জীবনের ক্ষেত্রে বৃহস্পতি, শনি, রাহু, কেতুর ভূমিকায়। এই ক্ষেত্রে আমাদের বৃহস্পতি, শনির, রাহু, কেতুর যে কারকতা সেটিকে বিশেষভাবে মাথায় রাখতে হবে। বৃহস্পতি হলো দেবগুরু, দেবতাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তি তা দমন করে জ্ঞানের প্রকাশ ঘটানোর কারক গ্রহ হলো বৃহস্পতি, অর্থাৎ সাত্ত্বিকের সত্য গুণের প্রকাশ ঘটায় বৃহস্পতি। বৃহস্পতি দেবতাদের গুরু, অর্থাৎ সমস্ত রকম সঠিক আচরণ, সমস্ত রকম আচরণ যাকে সমাজ স্বীকৃতি দেয় এবং সামাজিক যে রীতিনীতিগুলো মেনে চলা, এই ব্যাপারগুলি এনে দেয় বৃহস্পতি। অর্থাৎ যদি জাতক বা জাতিকার লগ্নভাব বা সপ্তমভাবে বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়, যেমন ধরুন পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান, এবার পঞ্চমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে তার দৃষ্টি কিন্তু পড়বে লগ্নের উপর, জাতকের নবম ভাবের উপর এবং একাদশ ভাবের উপর। অর্থাৎ জাতকের প্রবৃত্তি, জাতকের ভাগ্য, জাতকের লগ্ন, জাতকের বিবাহ পরবর্তী প্রেম সমস্ত কিছুই কিন্তু বৃহস্পতির দ্বারা প্রভাবিত। এই কারণে বা এর ফলে জাতক কিন্তু ট্র্যাডিশন ভেঙে বেরিয়ে আসতে পারবে না। অর্থাৎ যদি অপরাপর যোগের কারণে জাতকের বিবাহিত জীবনে সমস্যা এসেও থাকে, তথাপি কিন্তু জাতক বিবাহিত জীবনের যে সামাজিকতার গণ্ডি তা কিন্তু অতিক্রম করতে পারবে না। বৃহস্পতির প্রভাবে যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান, এই জাতকের চরিত্র কিন্তু হবে সাত্ত্বিক। জাতক একটি প্রেমের দ্বারা নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। একাধিক প্রেম, বিবাহিত জীবনে উচ্ছৃঙ্খলতা, প্রাক বিবাহ উচ্ছৃঙ্খলতা
এই সমস্ত কিন্তু জাতকের মধ্যে থাকবে না। বৃহস্পতি পঞ্চমভাবে থাকার জন্য জাতক নিজের প্রেমিক সত্তাকে যথেষ্টভাবে প্রকাশ করতে পারবে। জাতকের প্রেমময় সত্তার মধ্যে একটা কেয়ারিং এবং শিক্ষাদানমূলক একটা প্রভাব থাকবে, অর্থাৎ জাতক সবসময়ই চাইবে তার প্রেমিকা বা স্ত্রীকে আগলে রাখতে এবং তাকে সবসময় নিজের জ্ঞানের দ্বারা গাইড করতে। এই বিশেষ প্রভাবটি কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে। আবার যদি বৃহস্পতির অবস্থান থাকে এই স্থানের পরিবর্তে ষষ্ঠে বা দ্বাদশে বা অষ্টমে, এই ক্ষেত্রগুলিতে কিন্তু জাতকের সপ্তম ভাবের উপর বা পঞ্চম ভাবের উপর বা একাদশ ভাবের উপর বৃহস্পতির বিশেষ কোনো সুপ্রভাব পড়ছে না। এর ফলে জাতক বা জাতিকার মধ্যে বৃহস্পতির জন্য যে চারিত্রিক গুণাবলী, যার দ্বারা বিবাহিত বা সাংসারিক জীবনে সন্তানের প্রতি স্নেহ, সন্তানের প্রতি কর্তব্য, বিবাহিত জীবনে পরিবারের প্রতি কর্তব্য, এইগুলি বেড়ে উঠবে বা এগুলি সৃষ্টি হবে, সেইগুলি কিন্তু জাতক বা জাতিকার মধ্যে বিশেষ আসবে না। বরঞ্চ দ্বাদশ, অষ্টম বা ষষ্ঠে বৃহস্পতির অবস্থানের ফলে এই বিবাহিত জীবনের বা বিবাহিত জীবনকে টিকিয়ে রাখার যে চেষ্টা, সেইগুলি কিন্তু হ্রাস পাবে। এর সঙ্গে যদি সপ্তম ভাবপতি দুর্বল হয় বা সপ্তম ভাবে কোনো ক্রূর গ্রহের দৃষ্টি থাকে, এই ধরনের যে যোগাযোগ, যার ফলে জাতক বা জাতিকার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে, সেইগুলি কিন্তু যদি আরও স্ট্রং থাকে, যার ফলে বিবাহিত জীবনে কিন্তু সেপারেশন আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এইবার আমরা আসি বিবাহিত জীবনে বৃহস্পতি যদি দ্বিতীয়, তৃতীয় এই সমস্ত ভাবগুলিতে অবস্থান করে। যদি বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করে বা যদি বৃহস্পতি তৃতীয় ভাবে অবস্থান করে, সেই ক্ষেত্রে বৃহস্পতির দ্বারা তৃতীয় ভাবে অবস্থান করলে সরাসরি জাতকের সপ্তম, একাদশ এবং নবম ভাব বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয়। এক্ষেত্রে বিবাহিত জীবনে যাই সমস্যা আসুক না কেন, সাধারণত সেপারেশন হয় না। আবার জাতকের মধ্যে বিশাল যে জ্ঞানগর্ভ ব্যাপার, এটাও কিন্তু থাকে না। আবার যদি দ্বিতীয়ায় বৃহস্পতি অবস্থান করে, এক্ষেত্রে জাতকের দশম, অষ্টম, ষষ্ঠ, দ্বিতীয় এই ভাবগুলি বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয়। এর ফলে জাতকের ব্যবহার, জাতকের বাচনভঙ্গি, জাতকের কথাবার্তা, আত্মীয় পরিজনের সঙ্গে জাতকের সম্পর্ক অত্যন্ত ভালো থাকে। সংসারের যে সুখ, অর্থাৎ সপ্তমের চতুর্থ ভাব, এটি বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়। সাংসারিক সুখের ব্যাপারটিও বর্তমান থাকে। অষ্টম ভাব অর্থাৎ যৌনতা, সেটিও সেই ক্ষেত্রেও জাতক বা জাতিকা স্যাটিসফাইড হয়। এবং ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় সাধারণত মামলা, মোকদ্দমা এই সমস্ত ব্যাপারের দিকে জাতক বা জাতিকার বিশেষ, যেটা আমরা বলতে পারি, ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে না। এর ফলে দ্বিতীয়ায় বৃহস্পতিও সাধারণত বিবাহিত জীবনকে সুখদায়ক করার চেষ্টা করে, যদি অপরাপর গ্রহগুলি ঠিকঠাক থাকে, অর্থাৎ সপ্তম ভাব, পঞ্চম ভাব এই সমস্ত ভাবগুলি, লগ্ন ভাব, এরা যদি সুস্থ সবল থাকে, সেক্ষেত্রে দ্বিতীয়স্থ বৃহস্পতি সাংসারিক সুখকে
উন্নত করে বা সাংসারিক সুখের পরিমাণ বৃদ্ধি করে। এরপরে আমরা আসব বিবাহিত জীবনে বিভিন্নভাবে জাতচক্রে বিভিন্নভাবে শনি থাকার যে ভূমিকা সেটি নিয়ে আমরা এবার আলোচনা করব। শনি কিন্তু রুক্ষতার কারক গ্রহ, শনি শুষ্কতার কারক গ্রহ, শনি সৃষ্টিমূলক ধ্বংসের কারক গ্রহ, শনি কষ্টের কারক গ্রহ, শনি পরিশ্রমের কারক গ্রহ, শনি সাত্ত্বিকতার কারক গ্রহ, শনি সন্ন্যাসের কারক গ্রহ, শনি মাত্রাতিরিক্ত ত্যাগের কারক গ্রহ। এই সমস্ত কারকতাগুলো যদি শনির আমরা আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারব যে যে ভাবগুলির দ্বারা আমরা বিবাহ এবং বিবাহিত জীবনের সুখ সমৃদ্ধি প্রেম ভালোবাসা এগুলি বিচার করে থাকি, সেই ভাবগুলি যদি শনি দ্বারা প্রভাবিত হয়, সেক্ষেত্রে বিবাহিত জীবনে পরিশ্রম, ত্যাগ, সাত্ত্বিকতা, সন্ন্যাস, প্রচণ্ড তীব্র ভালোবাসা, যার কিন্তু কোনো প্রকাশ নেই। শনি ত্যাগের কারক গ্রহ, শনি কিন্তু প্রকাশের কারক গ্রহ নয়। শনির ফলে জাতক বা জাতিকার মধ্যে প্রেমের আধিক্যতা পরিলক্ষিত হবে না, তার পরিবর্তে যেটি পরিলক্ষিত হবে সেটি হলো অত্যন্ত তীব্র আকর্ষণ কিন্তু প্রকাশহীন। জাতক বা জাতিকার দাম্পত্য জীবনকে দেখলে মনে হবে এদের মতো রুক্ষ শুষ্ক দাম্পত্য জীবন হওয়া অসম্ভব, কিন্তু উভয়ের প্রতি আকর্ষণ, উভয়ের প্রতি সম্মান, উভয়ের প্রতি ভালোবাসা এগুলি কিন্তু প্রবল হবে। এইবার লগ্ন সাপেক্ষে শনি যদি শুভ গ্রহ হয়, যেমন ধরুন কোনো জাতকের লগ্ন যদি হয় বৃষ বা তুলা, এই অবস্থায় শনি যদি বৃষ লগ্নের ক্ষেত্রে শনি নবম এবং দশমপতি, আর তুলা লগ্নের ক্ষেত্রে শনি হলো চতুর্থপতি পঞ্চমপতি, অর্থাৎ একাই রাজ্যক কারক গ্রহ দুটি লগ্নের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে শনি যদি শক্তিশালী হয়ে সপ্তম পঞ্চম একাদশ লগ্ন এই সমস্ত ভাবগুলিকে প্রভাবিত করে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা তার দাম্পত্য জীবনে বিশেষ সুখী হয় না। তাদের দাম্পত্য জীবনে কিছু ঘাটতি, পরিশ্রম ইত্যাদি থাকলে পরেও এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এদের স্বামী বা স্ত্রীর প্রতি অত্যন্ত নির্ভরশীল, অত্যন্ত প্রেমপূর্ণ, যে প্রেমের কিন্তু প্রকাশ নেই। ওখানে যদি শুক্র অবস্থান করত তবে কিন্তু দায়বদ্ধতা, প্রেম যতটা থাকুক না থাকুক, স্বামীর প্রতি দেখানো, যাকে আমরা সহজ বাংলায় আধিক্যতা বলে উল্লেখ করতে পারি, সেটা কিন্তু বৃদ্ধি পেত। দেখানো প্রেম অনেক বেশি, কিন্তু এই প্রেমের মধ্যে নৈসর্গিকতার অভাব রয়েছে। স্বামী স্ত্রীর সংসার সম্পর্ক সাংসারিক সুখের জন্য স্বামী স্ত্রীকে যে ত্যাগ স্বীকার করতে হয়, সাংসারিক শ্রীবৃদ্ধির জন্য উভয়কেই যে ত্যাগ স্বীকার করতে হয়, তা কিন্তু এই লগ্নের ক্ষেত্রে সপ্তম বা যেমন ধরুন এখানে শনি রয়েছে, এই ধরনের যদি ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু সামাজিক সাংসারিক জীবনে ত্যাগের পরিমাণ বিশাল বৃদ্ধি পাবে। অথবা যদি এর ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে এই জায়গাগুলোতে শনি অবস্থান করে, এক্ষেত্রে জাতক বা জাতিকা প্রকাশ্য সুখের অধিকারী না হলেও বিবাহিত জীবনে এরা কিন্তু সুখী হবে, বাস্তবিক সুখী, যে সুখের এদের হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসার প্রকাশ থাকবে না, কিন্তু ভালোবাসা হবে নৈসর্গিক, দায়বদ্ধতা হবে চূড়ান্ত, ত্যাগ হবে অত্যাধিক, একে অপরের জন্য প্রাণ উৎসর্গ করতে গিয়েও ভাববে না। এদের প্রেমের ক্ষেত্রে, এই জাতক জাতিকার ভালোবাসার ক্ষেত্রে স্বার্থপরতার কোনো জায়গা থাকবে না। শনি কখনোই এদের মধ্যে দীর্ঘস্থায়ী সেপারেশন বা পার্থক্য বজায় রাখতে দেবে না। আবার যদি এই শনি অবস্থান করে সিংহ লগ্নের ক্ষেত্রে সপ্তমে,
সেক্ষেত্রেও কিন্তু জাতকের বিবাহিত জীবন যথেষ্ট ত্যাগময় এবং ভালো হবে। যদি জাতকের লগ্ন হয় ধনু এবং এর সপ্তমে অবস্থান করেছে শনি বা পঞ্চমে অবস্থানকারী শনির দৃষ্টি রয়েছে সপ্তমভাবে, এই ক্ষেত্রে এই জাতকের ক্ষেত্রে এই শনির দৃষ্টি কিন্তু সপ্তমভাবে শনির দৃষ্টি এবং পঞ্চমে শনির অবস্থান তা কিন্তু বিশেষ শুভ নয়। এই যে শনির দৃষ্টি সপ্তমে পড়ছে এর ফলে কিন্তু জাতকের বিবাহ হবে একটু দেরিতে। সপ্তমভাবে শনি বা বৃহস্পতির যদি কম্বিনেশন থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহ হয় একটু দেরিতে। বিবাহ যাকে আমরা লেট ম্যারেজ বলে থাকি তা কিন্তু আসে, এবং এই ধরনের যদি কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে বিবাহিত জীবনের পূর্বে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে এই জাতকের কিন্তু দুঃখ পাবার যথেষ্ট সম্ভাবনা থাকে। আবার যদি এই লগ্নের ক্ষেত্রেই দশমভাবে শনি অবস্থান করে এবং সেই ক্ষেত্রে সপ্তমভাবে শনির দৃষ্টি পড়ে এবং দ্বাদশভাবে শনির দৃষ্টি পড়ে, এক্ষেত্রে এই জাতক বা জাতিকা এরা কিন্তু যৌন সুখ বা শয্যা সুখের থেকে কিছুটা বঞ্চিত হয় এবং সংসারের ক্ষেত্রে এই জাতকের বউকে বা যদি জাতিকা হয় তার হাজবেন্ডকে যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং সপ্তমভাবে শনির দৃষ্টি থাকবার জন্য এদের মধ্যে প্রেম যথেষ্ট থাকলেও দুজনের কেউই সেই প্রেমকে কিন্তু প্রকাশ করতে পারে না। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা যেটা আমরা এর আগে বললাম যে বিবাহ কিন্তু হয় বিলম্বিত, অর্থাৎ সহজে এই ধরনের জাতক বা জাতিকার বিবাহ হতে চায় না। জাতকের যদি লগ্নে শনি থাকে সেই ক্ষেত্রেও জাতকের মধ্যে ত্যাগের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায়। জাতক ত্যাগী প্রকৃতির হয়, জাতক অত্যন্ত কর্তব্যপরায়ণ, জাতক কিছুটা হতাশাবাদী এই ধরনের হয় এবং এরা একটু খুঁতখুঁতে প্রকৃতির হয়, যার জন্য সহজে এদের বিবাহ হতে চায় না। তবে বৃষ বা তুলা লগ্নের ক্ষেত্রে যদি লগ্নে শনি থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহ দেরিতে হওয়ার সম্ভাবনা কম থাকে। এই হলো সাধারণভাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে শনির ভূমিকা। এর সঙ্গে আরও একটা জিনিস মনে রাখতে হবে, শনি কিন্তু সংস্কৃতি, প্রাচীন সংস্কৃতির কারক গ্রহ। এর ফলে শনির প্রভাব যদি সপ্তম, লগ্ন, পঞ্চম, একাদশ ভাবগুলিতে থাকে তবে কিন্তু জাতক সাধারণত সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত ঘটনাগুলিকেই মেনে নিতে চায়, অর্থাৎ বিবাহিত জীবনে কষ্ট বা সমস্যা থাকলেও এরা সাধারণভাবে ডিভোর্স বা সেপারেশনের দিকে কোনোভাবেই যেতে চায় না। এখানেই আজকে আমরা আমাদের শনির প্রভাব আমরা বন্ধ করছি আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা বিবাহিত জীবনে রাহু কেতুর যে প্রভাব তা নিয়ে বিশদ আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আরও একবার বলে রাখছি, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এর জ্যোতিষের বিভিন্ন শাখায় ভর্তি চলছে। যে সমস্ত লোক বা ব্যক্তিবর্গ যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান অনলাইনে বা অফলাইনে, যদি আপনাদের পক্ষে আমাদের ক্লাসগুলো অফলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করা মুশকিল হয় সেক্ষেত্রে 6 মাস পর পর আমাদের অনলাইন ক্লাস শুরু হয়। রাত্রি 10টা থেকে এই অনলাইন ক্লাস শুরু হয়। আপনারা খুব সহজেই এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। নিজেদের সমস্ত কাজকর্ম থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনলাইন ক্লাস, এবং হয় রবিবার, শনিবার এই সমস্ত দিনগুলোতে, ফলে অতি সহজেই কিন্তু আপনারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। যদি জ্যোতিষ শেখার ক্ষেত্রে
বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে আগ্রহান্বিত হন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।